অন্নপূর্ণা ভান্ডারের যে ১২ পাতার ফর্ম প্রকাশ করেছে, সেই ফর্ম আপনি সঠিকভাবে কিভাবে পূরণ করবেন, প্রতিটি অপশান বুঝিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। কি কি কাগজ আপনাদেরকে জেরক্স জমা দিতে হবে, ফর্মটা কোথা থেকে পাবেন, কোথায় জমা করবেন, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক উপরেই লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ এই ফর্মটাতে আপনাদের পরিবারের সমস্ত তথ্যগুলোও নেওয়া হচ্ছে, এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারের আবেদনও হচ্ছে। ওই কারণে অনেকগুলোই পাতা রয়েছে, মোট ১২টি পাতা রয়েছে। এবার এখানে দেখুন বলা রয়েছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, ঠিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী ও যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এবার এখানে দেখুন বিভাগ বা ক্ষেত্র একটা ঘর, তারপর বিকল্প ইনপুট দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর হচ্ছে নির্দেশনা। এবার ক, এখানে পারিবারিক পরিচয় আপনাকে দিতে হবে। কি দেবেন? প্রথমে ১ নম্বরে বলেছে পরিবারের প্রধানের নাম HOF। এবার এইখানে মানে তথ্যগুলো দেওয়া রয়েছে, মানে কি লিখতে হবে, আর এই ঘরে আপনাকে লিখতে হবে, এই জায়গাটায় লিখতে হবে। তো পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখুন, এই ঘরে আপনি নামটা লিখে দেবেন। নাম এবং যে পদবি সেটা পুরোটাই লিখতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আপনারা করবেন যে আমরা এটা বাংলাতে পূরণ করব না ইংরাজিতে পূরণ করব। দেখুন ফর্মটা যদিও বাংলায়, আরেকটা ফর্ম রয়েছে ইংরাজিতে, দুটো ফর্মই কিন্তু একই। এবার আপনি যাই পূরণ করুন না কেন, এই যে ঘরটি আপনি পূরণ করছেন এখানে যদি আপনি ইংরাজিতে লেখেন তাহলেও আপনার ফর্ম ফিল আপ সঠিক, আর যদি আপনি বাংলাতে লেখেন তাও ফর্ম ফিল আপ সঠিক। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে ইংরাজিতে লেখার চেষ্টা করবেন, আর নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন। যদিও এখানে বলে দেয়নি, তবুও ক্যাপিটাল লেটারে লিখলে কি হবে, আপনি যে লেখাটা লিখেছেন সেটা বুঝতে সুবিধা হবে, বড় হাতের ছোট হাতের মিলেমিশিয়ে যাবে না, সেই কারণেই আমি বললাম। এখানে নামটা অবশ্যই আধার কার্ড অনুযায়ী লিখবেন। আর এখানে পরিবারের প্রধানটা কে হবেন, এই জায়গাটা একটু আপনাদের বুঝতে সমস্যা হবে। এইখানে যিনি অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করছেন তিনি কি পরিবারের প্রধান হবেন, না আপনার পরিবারের যিনি অরিজিনাল প্রধান তিনি হবেন। ধরুন আপনার পরিবারে আপনার বাবা রয়েছে, মা রয়েছে, আপনি রয়েছেন। এবার অ্যাকচুয়ালি আপনার বাড়ির প্রধান হচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে আপনার বাবা, কিন্তু মায়ের লক্ষ্মীর অন্নপূর্ণা ভান্ডারের আবেদন হবে। তাহলে এই যে পরিবারের প্রধানের নাম, এখানে কি মায়ের নামটা লিখব না বাবার নাম লিখব? দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে পরিবারের প্রধানের নাম লিখতে, মানে আপনার ফ্যামিলির যদি আপনার বাবা প্রধান হয়ে থাকে বাবার নাম লিখবেন, আর যদি আপনার মা প্রধান হয়ে থাকেন তাহলে এখানে আপনার মায়ের নামে লিখতে হবে। অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করছেন তিনিই যদি প্রধান হয়ে থাকেন তাহলে তার নামটাই লিখতে হবে। আর যিনি অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করছেন না, তিনি যদি প্রধান না হন, তাহলে অ্যাকচুয়ালি আপনার বাড়ির যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার নামটাই লিখতে হবে। এবার আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যেমন বানান থাকবে সেই নামের বানানটাই লিখবেন। জন্ম তারিখ, তো এইখানে পরিবারের প্রধানের জন্ম তারিখ যেটা, সেটা এখানে আপনাকে লিখতে হবে, দিন, মাস এবং বছর সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। তারপরে এখানে বলেছে যে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ না মহিলা না অন্যান্য। তো পরিবারের প্রধান আপনি এখানে যার নাম লিখবেন তার যে লিঙ্গ পুরুষ না মহিলা সেটা আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। এখানে ঘর রয়েছে, এই ঘরে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ এখানে যার নাম লিখেছেন তার যে আধার কার্ডের নাম্বার এই ঘরটিতে আপনি লিখে দেবেন। তারপরে ৫ নম্বরে বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ পরিবারের প্রধান তার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের যে আইডি সেটি এখানে লিখতে বলেছে। মানে পরিবারের রেশন কার্ডের পারিবারিক আইডি, মানে ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি মানে ওই ব্যক্তিটির যে রেশন কার্ডের নাম্বার সেটি কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তারপর পরিবারের সদস্য সংখ্যা, কতজন পরিবারের সদস্য রয়েছে মোট, সেই সদস্যের সংখ্যাটা এখানে সংখ্যায় লিখে দেবেন, ৫ জন না ৩ জন না ২ জন, যতজন হবে লিখে দেবেন। ঠিকানা, এখানে আপনাদের যে ঠিকানা গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, জেলা সমস্ত কিছু মিলেমিশিয়ে এখানে আপনার ঠিকানাটা লিখে দেবেন। আর সমস্ত কিছুই আপনি চাইলে ইংরাজিতে কিন্তু পূরণ করতে পারেন, আর চাইলে বাংলাতেও পূরণ করতে পারেন, তবে আবারও বলছি ইংরাজিতে পূরণ করলে ভালো হয়। যোগাযোগের নম্বর আপনার এটি এখানে আপনি লিখে দেবেন। আর যে নাম্বারটা দিতে বলেছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যার নাম আপনি উপরে দিয়েছেন, তো তার যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটাই এখানে দিতে বলেছে।
9 নম্বরে বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এছাড়াও আধার নম্বর এবং পরিবারের সকল সদস্যের ব্যাকেটে বলেছে। এবার 9 নম্বরটাই মূলত কী পূরণ করতে বলেছে না, আপনাদের যে পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের তথ্য 9 নম্বরে পূরণ করতে বলা হয়েছে। পরিবারের প্রধান তার পাশে দেখুন একটা অপশান রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো পরিবারের প্রধান এখানে এই যে উপরে আপনি পরিবারের প্রধান যার নাম লিখেছিলেন তিনি কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন? এখানে ধরুন একটি ছেলের নাম লেখা রয়েছে পরিবারের প্রধান হিসাবে, মানে আপনার ধরুন বাবার নাম লেখা রয়েছে, তাহলে বাবা তো নিশ্চয়ই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে না। তাহলে এই জায়গাটাই এই যে অপশানটা এই জায়গাটায় ঠিক চিহ্ন আপনি দেবেন না। ঠিক আছে, এবার নিচে দেখুন এখানে আরেকটি অপশান রয়েছে সদস্য নম্বর 1। এই জায়গাটা এবার ধরুন আপনার মা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে, আপনার মায়ের তথ্য দেবেন। তাহলে এখানে আপনার মায়ের নাম দেবেন, ইংরাজিতে লিখে দেবেন নাম, ঠিক তারপর মানে নাম, তার সাথে সাথে যেটা একটা পদবি যেটা সেটাও কিন্তু লিখবেন। আর জন্ম তারিখ লিখবেন, আধার কার্ড অনুযায়ী লিখবেন। লিঙ্গ তো এখানে যেহেতু মেয়েরা আবেদন করবে যখন, লিঙ্গ এখানে ফিমেল হবে। তারপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হচ্ছে ধরুন পরিবারের প্রধান সেখানে তার স্বামীর নাম লেখা ছিল। এবার সদস্য 1-এ মানে তার স্ত্রী, মানে স্বামীর যিনি স্ত্রী তিনি এখানে সদস্য 1-এ তার তথ্য দেওয়া হচ্ছে। তাহলে এখানে সম্পর্ক কী হবে? পরিবারের প্রধানের সঙ্গে না স্বামী হবে বা হাজব্যান্ড ইংরাজিতে, সেটা লিখতে হবে। আর আধার কার্ডের নম্বর এখানে সেই মেয়েটির আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। এবার সদস্য নম্বর 1-এ যেহেতু মেয়েটির তথ্য দেওয়া হয়েছে, মানে মায়ের তথ্য দেওয়া হয়েছে, তাহলে তিনি অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন, তাহলে এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন দিতে হবে। বুঝতে পেরেছি? যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করবেন তার পাশে হ্যাঁয়ের অপশানে ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, আর পরিবারের প্রধানই যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকে, যদি আপনি এইখানে পরিবারের প্রধানের যে ঘরটি ছিল এখানে যদি মেয়ের নামটি লিখতেন, তাহলে কিন্তু এই যে এখানে পরিবারের প্রধান এর পাশে হ্যাঁতে ঠিক চিহ্ন দিতে হতো। বুঝতে পেরেছি? আর এখানে কতগুলি সদস্যের নাম দিতে বলেছে না, বলেছে বয়স 5 বছরের কম হলে আধার নট, এই যে NA নট অ্যানেবল চিহ্নিত করুন। অর্থাৎ 5 বছরের কম হলে যদি কোনো আপনার বাড়িতে 5 বছরের কম কোনো শিশু থেকে থাকে, বাচ্চা থেকে থাকে, তার যখন তথ্য দেবেন তার আধার কার্ডের নম্বরের ঘরে NA লিখে দিতে বলছে। বুঝতে পেরেছি? এবার সদস্য 2-তে কী দেবেন? একইভাবে আপনার পরিবারে অন্য যে সদস্য রয়েছে তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ লিখবেন। আর সেই সদস্যটিও যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকে তাহলে হ্যাঁতে ঠিক চিহ্ন দেবেন। মানে আপনার পরিবারে ধরুন যদি 5 জন সদস্য থাকে, তার মধ্যে 2 জন যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে, তাহলে আপনি 2টো সদস্যের পাশে হ্যাঁতে ঠিক চিহ্ন দিতে হবে। আর বাকিরা অন্নপূর্ণা যোজনায় আবেদন করবে না, তাদের পাশে হ্যাঁতে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এবার আমরা চলে যাব ফর্ম নম্বর 2। তো এইখানে দেখুন এবার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ডের নম্বর দিয়ে দেবেন একইভাবে। তারপর সদস্য সংখ্যা 3, 4, 5, 5টা পর্যন্ত সদস্য রয়েছে। আপনার পরিবারে যতজন সদস্য থাকবে তাদের তথ্যগুলো আপনি এভাবে পূরণ করে দেবেন। এবার 10 নম্বরে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এবার আপনি যেই ব্যাংকে টাকা নেবেন সেই ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে। এবার যেই ব্যাংকের আপনি তথ্য দেবেন সেই ব্যাংকটায় যেমন ডিবিটি লিঙ্ক থাকে, হ্যাঁ, যেই ব্যাংকটায় ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের তথ্যটাই দেবেন, এখানে ব্যাকেটে লেখা রয়েছে। এবার প্রথমে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির তার ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলেছে। ফ্যামিলির যিনি হেড তার ব্যাংকের নাম দেবেন, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ব্যাংকের IFSC কোড দেবেন। এবার সদস্য 1, আপনি সদস্য 1-এ যার নাম লিখেছিলেন তার ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, তার IFSC কোড দেবেন। এইভাবে সদস্য 2-এতে যার নাম লিখেছিলেন তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, অ্যাকাউন্ট নম্বর এগুলো দেবেন। এবার যার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নেই তার ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন। আপনার পরিবারের সদস্যদের সবার হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট নাও থাকতে পারে, যার নেই তার আপনি ব্যাংকের এই যে তথ্যগুলো আপনি ফাঁকা রেখে দেবেন। তবে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, হ্যাঁ, তার নামটা অবশ্যই, তার ঘরটায় অবশ্যই যেমন ব্যাংকের তথ্য লেখা থাকে, নইলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার ব্যাংকে ক্রেডিট নাও হতে পারে, তার যেমন না বাদ যায়। আর হেড HOF তারও যদি ব্যাংকের তথ্য থাকে সেটাও আপনি কিন্তু দিয়ে দেবেন। এভাবে 2টো পেজ পূরণ হয়ে গেল। এবার নিচে দেখুন এখানে রয়েছে 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে বলেছে এপিক HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ ফ্যামিলির হেড এবং অন্যান্য প্রাপ্তবয়স্কদের ভোটারের তথ্য দিতে বলেছে 11 নম্বর ঘরে। তো
হেড অফ দ্য ফ্যামিলির যে এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর, সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে এই পাশে। আর তার যে বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নম্বর এখানে লিখতে হবে। এবার অংশ নম্বর হচ্ছে আপনাদের ভোটার লিস্ট যখন ডাউনলোড করবেন সেখানে উপরের দিকে দেখবেন অংশ নম্বর লেখা রয়েছে ভোটার লিস্টে, সেখান থেকে দেখে অংশ নম্বরটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর সদস্য একে এবার যার নাম আপনি দিয়েছিলেন তার ভোটার কার্ডের নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র, তার অংশ নম্বর দেবেন। এইভাবে যতগুলি সদস্য রয়েছে যাদের ভোটার কার্ড হয়ে গেছে, যাদের বয়স 18 বছরের বেশি, তাদের তথ্যগুলো আপনি এখানে দিয়ে দেবেন। যাদের ভোটার কার্ড এখনও হয়নি তাদের তথ্য এখানে দেওয়ার দরকার নেই। তারপর বিভাগ এখানে 12তে বলেছে যে কোন কাস্টের, তো বলেছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেবার শংসাপত্র ইত্যাদি। তো এবার আপনি যেই কাস্টের হবেন, আপনার ফ্যামিলি যেই কাস্টের হবে সেই কাস্টের পাশে দেখুন ঠিক চিহ্ন দেওয়ার ঘর রয়েছে, আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন। জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কাস্টের হবেন তার পাশে ঠিক চিহ্ন আপনি দিয়ে দেবেন। তারপর ক্ষয়েতে বলেছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, সঠিক হলে ঠিক চিহ্ন দিন। এবার নিচে আসুন কি বলেছে, এখানে বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে, রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে ঠিক চিহ্ন দেবেন, নইলে নাতে ঠিক চিহ্ন দেবেন। এবার যদি হ্যাঁ হয় তবে কোন ধরনের কার্ড রয়েছে এখানে ক্যাটাগরি AY, SPHH, PHH যে ক্যাটাগরি হবে তার পাশে ঠিক চিহ্ন দেবেন। তারপর এখানে বলেছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, শুধু ধরন উল্লেখ করে দিলেন, ঠিক চিহ্ন দিয়ে দিলেন। এবার পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি রেশন তুলেন হ্যাঁ, নইলে নাতে ঠিক চিহ্ন দেবেন। তারপর বলেছে সম্পদ, কি সম্পদ রয়েছে গতে তার বিবরণ দিতে হবে। তো 1 নম্বরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকার ঘর রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁ, নইলে নাতে ঠিক চিহ্ন দিবেন। পারিবারিক জমির মালিকানা, আপনার পরিবারে কেউ জমির মালিক রয়েছে কিনা, তো সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ অথবা নাতে ঠিক চিহ্ন দিতে হবে। এখানে বলেছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। অর্থাৎ এই ফর্মের সঙ্গে যদি আপনি এখানে ঠিক চিহ্ন দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু জমির রেকর্ড আপনাকে জেরক্স জমা দিতে হবে। তারপর 3 নম্বরে বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, পরিবারের মোট যতজন সদস্য রয়েছে তাদের সব জমি মিলিয়ে মোট কত জমি রয়েছে আপনার পরিবারে সেটা শতকে লিখতে হবে। আর রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমির নথি, অর্থাৎ সেক্ষেত্রেও আপনাকে আপনার জমির যে নথি মানে কাগজ সেটা জেরক্স হিসাবে দিতে হবে। রেজিস্ট্রেশন নথি মানে হচ্ছে জমি যখন রেজিস্ট্রি করেছিলেন রেজিস্ট্রির যে দলিল তার কপি দিতে বলছে, অথবা আপনি কিন্তু যে আপনার রেকর্ড রয়েছে তার কপিও আপনি দিতে পারেন। তারপর 4 নম্বরে বলেছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে আপনাদের? যদি 4 চাকার গাড়ি আপনার পরিবারে থেকে থাকে হ্যাঁতে ঠিক দেবেন, নইলে নাতে ঠিক দেবেন। যদি হ্যাঁতে ঠিক দেন তাহলে আপনার যে গাড়ি রয়েছে গাড়ির সংখ্যা উল্লেখ করতে বলেছে, কতগুলো গাড়ি রয়েছে এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি এখানে দিতে বলেছে। আর যদি নাতে ঠিক চিহ্ন দেন নিচে এগুলো পূরণ করতে হবে না। তারপর বলেছে গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল। তো যদি গাড়ি, জিপ, ট্র্যাক্টর ইত্যাদি থেকে থাকে আপনার বাড়িতে সেক্ষেত্রে কিন্তু তাদের কোন মডেলের গাড়ি সেই মডেলটাও উল্লেখ করতে বলেছে। তারপর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনার পরিবারের স্বাস্থ্য বিমা করা রয়েছে কি নেই, যদি না থাকে নাতে ঠিক চিহ্ন দেবেন। আর যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। যদি না হয় তাহলে নিচের ঘরগুলো আর পূরণ করতে হবে না। আর যদি হ্যাঁতে আপনি ঠিক চিহ্ন দেন তাহলে এবার এইখানে দেখুন কার বিমা করা রয়েছে, হ্যাঁ তার তথ্য দিতে হবে। ধরুন হেড অফ দ্য ফ্যামিলির বিমা করা রয়েছে, তার সরকারি বিমা না বেসরকারি বিমা, যেই ধরনের বিমা করা রয়েছে তার বাম দিকের ঘরে ঠিক চিহ্ন দেবেন। বিমার অঙ্ক, সাম অ্যাসুরেড কত টাকা, প্রিমিয়ামের বিবরণ মানে কত টাকা করে প্রিমিয়াম দিতে হয় এবং সাম অ্যাসুরেড কত টাকা সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। এবার যতজন সদস্যের রয়েছে একইভাবে তাদের কিন্তু বিমার তথ্য দিতে হবে। আর যদি বিমা করা না থাকে তাহলে তো দেওয়ার দরকার নেই। তারপর নিচে চলে আসুন, এখানে এবার বলেছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? আপনার পরিবারে কোনো সদস্য আয়কর কি দেন, ট্যাক্স দেন কি? যদি দেন তাহলে হ্যাঁ, নইলে নাতে ঠিক চিহ্ন দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, পরিবারের সদস্যদের যদি প্যান কার্ড থাকে বলেছে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর উল্লেখ করুন। যদি পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকে তাহলে এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন দিয়ে যার প্যান কার্ড রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির নাম, এখানে তার নাম দিতে বলেছে এবং তার প্যান কার্ডের নাম্বার লিখতে বলেছে। এবার সদস্য নম্বর 1-এ যার নাম দিয়েছিলেন তারা যদি প্যান কার্ড থাকে তাহলে তার নাম, তার প্যান কার্ডের নম্বর দিতে বলেছে। এইভাবে আপনার পরিবারে যতজনের প্যান কার্ড থাকবে তার নাম, প্যান কার্ডের নম্বর দিতে হবে। আর যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনাকে এই 2 নম্বর ঘর পূরণ করার দরকার নেই। তারপর 3 নম্বরে বলেছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি। তো
পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কি কাজ করে বর্তমানে। এখানে অনেকগুলি ঘর রয়েছে, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে, পরিযায়ী শ্রমিক, বেকার না অন্যান্য। তো পরিবারের প্রধান যে কাজ করেন তার বাম দিকের ঘরে ঠিক চিহ্ন দেবেন। তারপর সদস্য নম্বর 1, সদস্য নম্বর 1-এ যার নাম দিয়েছিলেন তিনি কি কাজ করেন, এখানে বাম দিকে ঠিক চিহ্ন দেবেন। এইভাবে প্রতিটি সদস্যের ঘর রয়েছে, প্রতিটি সদস্য কে কী কাজ করে তার পাশে ঠিক চিহ্ন আপনাকে দিতে হবে। তারপর 4 নম্বরে চলে আসুন। এখানে লেখা রয়েছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো আপনার পরিবারে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছে? ধরুন 4 জন যদি ফ্যামিলি মেম্বার হয়, 2 জন পড়াশোনা জানে, তাহলে 2 জন শিক্ষিত, বাকি 2 জন অশিক্ষিত, এখানে সংখ্যাটা লিখে দিতে হবে। বুঝতে পেরেছি? তারপর বলেছে ডান দিকে দেখুন, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এবার এখানে দেখুন পরিবারের প্রধান HOF তিনি শিক্ষিত না অশিক্ষিত, যেটা হবে তার পাশে ঠিক চিহ্ন দেবেন। যদি অশিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে না। যদি শিক্ষিত ঠিক চিহ্ন দেন তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন না উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক, সেটা উল্লেখ করতে হবে। একইভাবে সদস্য 1, তারপর সদস্য 2, 3 এরকম করে দেওয়া রয়েছে, যাদের যেমন হবে সেরকম আপনি পূরণ করবেন। তারপর 5 নম্বরে বলেছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। যদি হয়ে থাকে হ্যাঁ ঠিক চিহ্ন দেবেন, নইলে না দেবেন। যদি হ্যাঁতে ঠিক চিহ্ন দেন তাহলে তিনি যিনি এই পদে রয়েছেন তার সদস্যের কি নম্বর, তার সেই নাম্বারটা দিতে বলেছে। তারপর ডান দিকে বলেছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা। যদি কেউ থেকে থাকে, তার যদি কোনো কাগজ থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। আর যদি আপনি এখানে নাতে দেন ঠিক চিহ্ন, তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আর সদস্য নম্বরও দেওয়ার দরকার নেই। তারপর কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় হ্যাঁ, নইলে না লিখবেন। আর যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর যদি হ্যাঁ লিখেন তাহলে সদস্য নম্বর লিখতে হবে। আর যদি হ্যাঁ হয় তাহলে পেনশনের যে স্লিপ তার জেরক্স কিন্তু দিতে হবে। তারপর বলেছে কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছেন? যদি কারো আপনার ফ্যামিলিতে GST করা থাকে তাহলে হ্যাঁ, নইলে নাতে আপনি ঠিক চিহ্ন দেবেন। আর যদি GST করা থাকে তাহলে GST নাম্বার কত সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে বলা হয়েছে। তারপর 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয় টাকায় কত টাকা আপনার পরিবারে মোট বছরে আয়, সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর উহাতে অন্যান্য পরিচয় নথি। 1 নম্বরে CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনার পরিবারে কেউ যদি CAA এর জন্য নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করে থাকে তাহলে এই ঘরগুলি পূরণ করতে হবে, নইলে পূরণ করতে হবে না। যদি কেউ পূরণ করে থাকে তাহলে এখানে আপনার কি অবস্থায় রয়েছে সেটি লিখবেন। যদি আপনার পরিবারের কেউ CAA-তে আবেদন না করে তাহলে প্রযোজ্য নয়, এখানে ঠিক চিহ্ন দিয়ে দিন। আর যদি আবেদন করে থাকে তাহলে আবেদনের নম্বর আরে দিতে বলেছে। আর যদি আপনি CAA-তে নাগরিকত্ব পেয়ে যান তাহলে সার্টিফিকেটের নাম্বার এখানে লিখতে বলেছে। তারপর সদস্য 1-এর ক্ষেত্রে CAA প্রযোজ্য কিনা, 2, 3, 4, 5 এভাবে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য কি প্রযোজ্য নয় উল্লেখ করে দেবেন। তারপর 2 নম্বরে বলেছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, RRD, তারপর ক্রেডিট কার্ড শিল্পীদের জন্য, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি আপনার পরিবারে কারোর নামে ইস্যু করা রয়েছে কিনা তার তথ্য দিতে বলেছে। তো পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি যদি তার নামে ইস্যু করা থাকে তাহলে সেই নাম্বারটা দিতে বলেছে, আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু হয়েছে সেটা দিতে বলেছে। এইভাবে আপনার পরিবারে কারোর যদি ইস্যু করা থাকে তাহলে দেবেন, নইলে কারোর নামে যদি কোনো কার্ড ইস্যু করা না থাকে তাহলে কোনো কিছু এই ঘরগুলোনে পূরণ করার দরকার নেই। এবার চলে আসুন নিচে 3 নম্বরে, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার পরিবারে কেউ ট্রাইব্যুনালে আবেদন করে থাকে তাহলে পূরণ করবেন, নইলে পূরণ করার দরকার নেই যদি না ট্রাইব্যুনালে আবেদন কেউ করে থাকে। এবার এখানে দেখুন প্রযোজ্য নয়, যদি আপনার পরিবারে ট্রাইব্যুনালে কেউ আবেদন না করে থাকে তাহলে প্রযোজ্য নয় ঠিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি আবেদন করে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, আর যদি ট্রাইব্যুনালে বিচারাধীন মানে না বাদ না পড়ে তাহলে নাতে দেবেন। এইভাবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে যেটি হবে তার বাম দিকের যে ঘর এখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এগুলি প্রযোজ্য রয়েছে। তারপর নিচে আসুন, এখানে বলেছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ দিয়ে এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার ফ্যামিলিতে যে শিশুরা রয়েছেন তাদের তথ্য দিতে বলেছে। এখানে সদস্য সংখ্যা, সদস্য নম্বর, শিশু সদস্য 1, তো আপনার পরিবারে যে শিশুটি রয়েছে তার তথ্য দিতে হবে। আর আপনার পরিবারে যদি শিশু না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই। যদি শিশুর তথ্য দেন তাহলে শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম এবং কোন ধরনের স্কুলে পড়ে,
সরকারি না বেসরকারি, বাম দিকের যে ঘর রয়েছে সেখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তারপর একইভাবে যতগুলি সদস্য রয়েছে, শিশু সদস্য 2, 3 এভাবে 4, হ্যাঁ, যতগুলি শিশু থাকবে তাদের তথ্য দিতে বলেছে। তারপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। সদস্য 1, সদস্য 1-এ আপনি যার যে শিশুটির নাম দেবেন, এই যে সদস্য 1-এ যে শিশুটির নাম দেবেন তার টিকাকরণ হয়েছে কি হয়নি না সম্পূর্ণ হয়েছে, এখানে ঘর রয়েছে। টিকাকরণ করা হয়নি হলে এখানে টিক দেবেন, আর যদি টিকাকরণ হয়েছে সম্পূর্ণ হয়েছে তাহলে এই ঘরে টিক দেবেন। আর যদি শিশু না থেকে থাকে আপনার পরিবারে তাহলে এই ঘরগুলি পূরণ করতে হবে না। আর যদি টিকাকরণ হয় তাহলে টিকাকরণের যে কার্ড সেটাও কিন্তু জেরক্স দিতে হবে। একইভাবে নিচের দিকে আসুন, অন্যান্য যে শিশুরা রয়েছে তাদেরও টিকাকরণ হয়েছে কিনা তাদের তথ্যও দিয়ে দিলেন। তারপর 6-তে বলেছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি কোনো কিছু পেয়ে থাকে হ্যাঁতে ঠিক দেবেন। যদি পরিবারের প্রধান না কোনো পেয়ে থাকে তাহলে নাতে ঠিক দেবেন। হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম লিখতে বলেছে। যদি পরিবারের প্রধান হ্যাঁতে ঠিক চিহ্ন দেয় তাহলে পরিবারের প্রধান কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে 1, 2, 3, 4, 5 এখানে ঘর রয়েছে। যে প্রকল্পের সুবিধা পাচ্ছে পরিবারের প্রধান সেই প্রকল্পের নাম লিখতে হবে। ধরুন পরিবারের প্রধান বৃদ্ধ ভাতা পাচ্ছে তাহলে ওল্ড এজ পেনশন লিখতে হবে। কৃষক বন্ধু পাচ্ছে কৃষক বন্ধু লিখতে হবে, বা অন্যান্য যে প্রকল্পের টাকা পায় সেটা লিখতে হবে। এইভাবে সদস্য নম্বর 1, তিনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন? হ্যাঁ হলে হ্যাঁ, নইলে নাতে ঠিক দেবেন। কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে সেটা লিখতে হবে। এভাবে অন্যান্য সদস্যদের পরিবারের কে কী প্রকল্পের সুবিধা পাচ্ছে সেই তথ্য দিতে হবে। তারপর 2 নম্বরে বলেছে এখানে এই জায়গাটায় যে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। তো এই জায়গাটা আপনাকে কোনো কিছু আর পূরণ করতে হবে না এই ঘরটা। এবার এখানে ঘোষণা এবং সম্মতি, আপনি সমস্ত তথ্য জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য সমস্ত কিছু আপনি সঠিক দিচ্ছেন। এবার এই জায়গাটায় সম্মত, এই জায়গাটায় ঠিক চিহ্ন দেবেন এবং যিনি আবেদন করছেন তার যে নাম তার নামটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে দেখুন, ফ্যামিলি বলতে একটা বলা হয়েছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এন্ড অফ ফর্ম, মানে এখানেই ফর্ম পূরণ আপনার শেষ হয়ে গেল। আর নিচে এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই নিচের অংশ আর আপনাকে পূরণ করতে হচ্ছে না, এখানে এগুলো অফিসারদের জন্য। এবার দেখুন এই যে এত বড় ফর্ম কী কী কাগজ দেবেন। দেখুন এইখানে কাগজ বলতে যাদের সদস্যদের আপনি নাম দেবেন প্রত্যেকের আধার, ভোটার, প্যান আর রেশন এগুলোর জেরক্স, আর জমির যদি রেকর্ড থাকে তার জেরক্স আপনারা দিয়ে দেবেন। আর এই ফর্মের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে বাংলা ফর্ম, ইংরাজি ফর্ম ডাউনলোডও করে নিতে পারেন। আমরা সেখানে ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখবো। আর ফর্ম ফিল আপের কোন জায়গাটা বুঝতে পারলেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেই জায়গাগুলো আপনারা বুঝতে পারছেন না সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলাদা একটি ভিডিও আবারও বানিয়ে দেব। আর পরবর্তী সময়ে অনলাইনে যখন আবেদন শুরু হবে তখনও আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।